আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। কি অবস্থা তোমাদের? আমাদের অর্থনীতি মাইক্রো কোর্সে তোমাদেরকে স্বাগতম। তো আমরা এখানে তোমাদেরকে তোমাদের যেহেতু ফুল সিলেবাস, সো আমরা প্রত্যেকটা অধ্যায়ে তোমাদেরকে শেষ করতে চেষ্টা করব। তো আমরা তার ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে এসেছি আমাদের প্রথম পত্রের। তো আমরা প্রত্যেকটা অধ্যায় ইনশাআল্লাহ এইভাবে সুন্দর করে করে শেষ করব। আরেকটা কথা, যেহেতু আমাদের এইটা একটা রেকর্ড ক্লাস যাবে তোমাদের, সো এখানে আমি প্রত্যেকটা কথা বারবার না বলি, দুই একবার জাস্ট বলে দিব। তো যদি সমস্যা হয় তোমরা একটু রিওয়াইন্ড করে ক্লাসটা দেখে নিই বাবা, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আমরা প্রথমে পড়ব, যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব, এটা সবসময় করে থাকি আমরা। তো অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়। কি অধ্যায়টার নামটা কি আমাদের? মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। অধ্যায়টা খুবই সহজ। তোমরা যারা 26 ব্যাচ তোমরা তারা ভালো করেই জানো যে অধ্যায়টা কতটা ইজি একটা অধ্যায়, ঠিক আছে? বাট ইজি হইলেও এই অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্ব আছে, তাই না? কারণ এই অধ্যায়ে গুরুত্ব থাকার কারণটা কি, এই অধ্যায় থেকে প্রশ্ন তোমাদের শিওর চলে আসবে। সো অবহেলা করা যাবে না। তো আমরা রেডি, শুরু করি। তাহলে আমাদের প্রথম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি এবং এর সমাধান কি, এটা আমাদের বুঝতে হবে। সো আমরা প্রথম থেকে দেখব, অর্থনীতি একটি সমাজবিজ্ঞান। অর্থনীতি একটা কি তাহলে? সমাজবিজ্ঞান, যা মানুষের, আচ্ছা সমাজবিজ্ঞান কিন্তু একটা হিউজ একটা মানে সেক্টর বলতে পারি আমরা। এই সমাজবিজ্ঞানের আন্ডারেই তোমরা যতগুলো অধ্যায় পড়ে থাকি আমরা, এই সবগুলো অধ্যায় এই সমাজবিজ্ঞানের আন্ডারেই, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যা এখন কথা হচ্ছে অর্থনীতি কাকে বলে এটা বুঝতে হবে। যা মানুষের অসীম চাহিদা, সীমিত সম্পদ, এই দুটো কথা মাথায় রাখো। এই দুইটা জিনিস সব জায়গাতেই লাগবে, যে মানুষের অসীম চাহিদা। চাহিদাটা কি আমাদের? অসীম, এবং সীমিত সম্পদ। সম্পদটা কি? সীমিত সম্পদ। সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে এই অধ্যায়ের মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, কেন তা মানে দেখা দেয়, এবং সমাজ কীভাবে তা সমাধান করে থাকে আলোচনা করে। মানে সমস্যা না থাকলে তো সমাধান আসতো না, তাই না? সমস্যা আছে জন্য আমাদের কি সেটাকে সমাধান করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করে থাকি। তাহলে একটা দেখো, অর্থনীতি এমন একটি শাস্ত্র যেখানে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ দুষ্প্রাপ্য সম্পদের মাধ্যমে মানুষের বিকল্প অভাব পূরণের উপায়সমূহের আলোচনা করে অর্থনীতি। সো আমরা যে কী জিনিসটা বুঝতে পারলাম, সম্পদ সীমিত, চাহিদা অসীম। তো এই যে চাহিদা অসীম চাহিদা এবং সীমিত সম্পদের মধ্যে যে আমাদের সমন্বয় সাধন করতে হবে, আমাদের সমস্যাগুলোকে কিভাবে আমরা সমাধান করে থাকবো, এই বিষয় নিয়ে কী কাজ করে, যে শাস্ত্র কাজ করে থাকে, সেটা হচ্ছে আমাদের কি? অর্থনীতি। সেটা আমাদের কি? অর্থনীতি। বুঝতে পারছি? তাহলে আমরা অর্থনীতির ধারণাটা পাইলাম। অর্থনীতি সম্পর্কিত এই অধ্যায় থেকে এমসিকিউ আসে, সিকিউ আসে। সো আমরা এমসিকিউ দেখবো না তা না, বাট আমরা এমসিকিউ একবারে আলাদা করে অনেকগুলো এমসিকিউ একসাথে সলভ করে দেবো, ঠিক আছে? সো আমরা আগে অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার করে রাখি। তাহলে অর্থশাস্ত্রের চর্চা প্রথম শুরু হয় কোথায়? এটা একটা এমসিকিউ আসতেই পারে, প্রাচীন গ্রিসে। তোমরা যেহেতু এইচএসসি দিবা, সো এইচএসসিতে এইসব প্রশ্ন করে থাকে। যে আসবে না যে এটা আমি বলতে পারি না। ইংরেজি ইকোনমিক্স শব্দের বাংলা পরিভাষা অর্থ হলো অর্থনীতি। ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ, এই শব্দটা মনে রাখতে হবে। এটা একটা এমসিকিউ আসার মতো, যে ঐকোনোমিয়া বানানটা ভালো করে দেখবা। গ্রিক একটা শব্দ, ঐকোনোমিয়া কোন ধরনের শব্দ? গ্রিক শব্দ, ঠিক আছে? শব্দ থেকে উদ্ভব হয়েছে, যার অর্থ হচ্ছে গারস্থ পরিচালনা বিষয়, সীমিত সম্পদের সাহায্যে কিভাবে ভাবের মোকাবেলা করা যায় তার সম্পর্কিত বিদ্যাকে অর্থনীতি বলে। এবার দেখবো মৌলিক অর্থনৈতিক সমস্যা। কি দেখবো এবার আমরা? মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি, ঠিক আছে? দেখতে হবে দুষ্প্রাপ্যতা, অসীম অভাব, নির্বাচন সমস্যা। তার মানে কি দাঁড়াইলো? দুষ্প্রাপ্যতা। আমরা যে সম্পদটা আমরা চাইলে যে সব সম্পদ পাই না, এটাকে আমরা বলে থাকি দুষ্প্রাপ্যতা। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এইগুলো তোমরা বইয়েও সুন্দর করে পেয়ে যাবা। এইগুলোতে ক চলে আসে যে দুষ্প্রাপ্যতা কাকে বলে। সৃজনশীলে ক যে মার্কটা থাকে 1 মার্কের জন্য, এই প্রশ্নটা চলে আসে যে দুষ্প্রাপ্যতা কাকে বলে। এরপর দেখবো অসীম অভাব। এরপর হচ্ছে নির্বাচন সমস্যা। নির্বাচন সমস্যা বলতে কি, ধরো তোমার কাছে 50 টাকা আছে, ঠিক আছে? এখন আমি বললাম যে তোমার ক্ষুধা লাগছে। কি লাগছে? ক্ষুধা লাগছে। সো তুমি বই কিনবা নাকি বিস্কিট কিনবা? বলো দেখি আমাকে, বই কিনবা নাকি বিস্কিট কিনবা? ভাইয়া, এটা আমার প্রায়োরিটির ওপর নির্ভর করতেছে, মানে আমার প্রয়োজনীয়তার উপর নির্ভর করতেছে। আমার যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে অথবা পড়াশোনার দরকার হয়, তাহলে আমি বই কিনবো। যদি আমার ক্ষুধা লেগে থাকে তাহলে আমি বিস্কিট কিনবো, তাই তো? বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখি কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য।
কি উৎপাদন করব এটা আমাকে বুঝতে হবে, কিভাবে উৎপাদন করব এটা আমাকে বুঝতে হবে, কার জন্য উৎপাদন করব এটা আমাকে বুঝতে হবে। বুঝা গেছে? তাহলে অর্থশাস্ত্রের জনক এই তো এই মানে এই মানুষের নামটা মনে রাখতেই হবে তোমাকে, ঠিক আছে? তাহলে কি নাম? অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, তার মানে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক পল এ স্যামুয়েলসন। আমরা এই নামগুলো পড়বো। তাহলে অর্থনীতিকে কি বিজ্ঞান বলে অভিহিত করেছেন? তো এই যে কে কি বলে অভিহিত করছে এগুলো একটু পরে আমরা সুন্দর করে দেখবো। আরও আমাদের অনেকগুলোই করছেন, বিভিন্ন জন নির্বাচনের বিজ্ঞান বলছেন, সম্পদের বিজ্ঞান বলছে। যেমন অ্যাডাম স্মিথ বলছে কি? অ্যাডাম স্মিথ বলছে যে অর্থনীতিটা হচ্ছে একটা সম্পদের বিজ্ঞান। মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে, অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। আচ্ছা, এরপর দেখবো অধ্যাপক মার্শাল, ক্যানান, পিগু প্রমুখ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলছে। তাহলে কল্যাণের বিজ্ঞান কে বলছেন? এটাতে যদি আসে তাহলে অধ্যাপক মার্শালটাই দেওয়া থাকবে। এরপরে দেখবো স্যামুয়েলসন প্রমুখ বলেন অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। দেখছো? তাহলে অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক, স্যামুয়েলসন হচ্ছে আধুনিক অর্থনীতির জনক। এই দুইটা জায়গায় প্যাচ লাগানো যাবে না। যদি পরীক্ষায় দিয়ে দেয় যে আধুনিক অর্থনীতির জনককে, তুমি কি অ্যাডাম স্মিথ দিবা? না ভাইয়া, অ্যাডাম স্মিথ দেওয়া যাবে না, আমাকে দিতে হবে পল আ স্যামুয়েলসন। পল এ স্যামুয়েলসন, ঠিক আছে? এই ভদ্রলোক হচ্ছে আমাদের আধুনিক অর্থনীতির জনক, পল এ স্যামুয়েলসন। ঠিক আছে? মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, এগুলো মনে রাখতে পারো, নোট করে নিবা সুন্দর করে। লিওনেল রবিন্স অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলছেন। তাহলে লিওনেল রবিন্স, এল রবিন্স, আমরা যেটাকে পড়ে থাকি এল, সেটা হচ্ছে পূর্ণরূপটা কি? তাই নামগুলো সমস্যা নেই, তোমাকে রবিন্সটা মনে রাখলেই হবে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। দেখতে পারছো? আমি কিন্তু দিয়ে দিছি যে অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন অথবা পল এ স্যামুয়েলসন। আচ্ছা, প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুইটি সমস্যা চিহ্নিত করেন। মানে প্রাথমিকভাবে যে সমস্যাদ্বয়, এই সমস্যাদ্বয় মানে দুইটা সমস্যাকে আমরা বলে থাকি যমজ সমস্যাদ্বয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের কি এমসিকিউ, যমজ সমস্যা দ্বয়। এটা মাথায় রাখতে হবে ভাইয়া, এটা ভোলা যাবে না, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে অর্থনীতি, এটা থেকে একটা এমসিকিউ তোমরা পাবা যে যমজ সমস্যাদ্বয় কি অথবা কাকে অথবা কোন দুইটিকে যমজ সমস্যাদ্বয় বলে থাকে, এমসিকিউ আসবে। সো সেখানে দেওয়া থাকবে দুষ্প্রাপ্যতা নির্বাচন, দুষ্প্রাপ্যতা অভাব, এরকম আর কি 4টা অপশন দেওয়া থাকবে। তো যেখানে তুমি দুষ্প্রাপ্যতা নির্বাচনটা দেখবা, এটা হচ্ছে আমার কি, এটা কি বলো? এটা হচ্ছে যমজ সমস্যাদ্বয়। স্কারসিটি, ইংরেজিটা হচ্ছে স্কারসিটি, দুষ্প্রাপ্যতা, এটা মাথা রাখতে পারো। এগুলো লাগে না তেমন, যদি তোমাদের ইংরেজিটা তেমন দরকার হবে না, ঠিক আছে? আচ্ছা, দুষ্প্রাপ্যতা কি এবার কথা হচ্ছে ক নম্বরে আসবে। সো এটা তোমাদেরকে পড়তে হবে। মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন সে পরিমাণ সম্পদের সরবরাহ প্রকৃতিতে নেই, অবশ্যই নেই। আমরা চাইলে আমরা সবকিছু পাই না, আমাদের সবকিছু সম্পদ সীমিত, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এ সকল প্রয়োজনীয় সম্পদের অভাবকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা হিসাবে বিবেচনা করা হয় অথবা চিহ্নিত করা হয় অথবা দুষ্প্রাপ্যতা বলে। সো এইটা যদি তুমি লিখতে পারো, যারা এখন পড়তেছো তারা অবশ্যই লিখতে পারবা, যারা পড়ো নাই তারা তোমরা ক নম্বরে লিখতে পারবা না, ঠিক আছে? দুষ্প্রাপ্যতা দিয়ে দেয়। দুষ্প্রাপ্যতা নির্বাচন কাকে বলে? তো নির্বাচন অসংখ্য অভাব, অসংখ্য মানে অনেক বেশি, আমরা জানি না, অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী। আচ্ছা, তোমার প্রত্যেকটা অভাব কিন্তু সেম না। তোমার ক্ষুধা লাগছে, তোমার টাকা পয়সা লাগবে, সবই লাগবে, ঠিক আছে? তো আমার প্রথম কথা কি, আমাকে প্রথমে খাবার খাইতে হবে। তো আমার গুরুত্ব অনুযায়ী আমার ভাত খাওয়াটা আগে ম্যান্ডেটরি, এরপরে আমার পোশাক লাগবে, এরপরে আমি চাইলে খেলাধুলার জন্য জিনিস কিনতে পারি, এরপরে আমার গাড়ি বাড়ি যাই বলো, মোবাইল ফোন, তোমার যা লাগে, মানে গুরুত্ব আছে এটা, ঠিক আছে? সবগুলো তো সমান না, তাই না? তোমার কাছে সব কিছু তো সমান না। তো এই যে এই অভাবের মানে এই গুরুত্ব অনুযায়ী যে তুমি কি করবা, একটা করে সিলেক্ট করবা, বেছে নিবা, এটা হচ্ছে তোমার কি নির্বাচন। অর্থনীতি যমজ সমস্যাদ্বয় নামে পরিচিত, অর্থনীতি যমজ সমস্যাদ্বয় নামে পরিচিত দুষ্প্রাপ্যতা নির্বাচন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখি আমরা, এরপর দেখব নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুইটি জ্ঞান থাকা আবশ্যক। নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুইটি জ্ঞান থাকা আবশ্যক, মানে এই দুইটা জ্ঞান তোমার যদি না থাকে, তুমি তাহলে কোন জিনিসটাকে আমাকে নির্বাচন করতে হবে? আচ্ছা, তুমি যখন ছোট হিসাবে ভাবতেছো, ক্ষুদ্র আকারে যে তোমার হিসাবে ভাবতেছো, তখন কিন্তু কি খুবই ইজি, মানে আমার কিসের জ্ঞান লাগে, আমি তো এমনি পারি। কিন্তু যখন তুমি এটা বৃহৎ আকারে ভাববা, কোনো একটা গোষ্ঠীর জন্য ভাববা, কোনো একটা সমাজের জন্য, কোনো একটা দেশের জন্য, ঠিক আছে, বড় বড় পর্যায়ে গিয়ে, তখন কিন্তু তোমাকে এই দুটো জ্ঞান রাখতে হবে মাথায়, যে কিভাবে করলে আমার জন্য ভালো হবে। সো প্রথমটা হচ্ছে সুযোগ ব্যয়। কি বললাম?
সুযোগ ব্যয়। ভাইয়া সুযোগ ব্যয় জিনিসটা কি? খুব একটা ফানি জিনিস, মানে আমরা ফানিভাবে শিখে থাকি, তোমাদের সিনিয়র ব্যাচরাও এভাবে শিখছে, আমি শিখেছি তোমাদের, যাই হোক। তো দেখো, আরেকটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তার মানে এখন একটা কথা বলি, তোমাদের যে সৃজনশীল আসবে, আমাদের শেখার উদ্দেশ্য কি? আমাদের পরীক্ষায় A+ নিশ্চিত করতে হবে, তাই তো? তাহলে তোমাদের যে সৃজনশীল আসবে, এই সৃজনশীলটা এইখান থেকে একটা শিওর তোমরা পেয়ে যাবা, একটা গ মার্ক অথবা ঘ মার্ক। মানে আমি প্রশ্ন তোমাদের পরে মনে হবে কি যে ভাইয়া মনে হয় প্রশ্ন জানে, আগে থেকে লিক করে দিছে প্রশ্ন আমাদেরকে, ঠিক আছে? বিষয়টা এরকমই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখবো সুযোগ ব্যয় কি আর উৎপাদন সম্ভাবনা রেখা কি, তাই তো? তো উৎপাদন সম্ভাবনা রেখা আর সুযোগ ব্যয় তোমাদের কাছে অনেকের কাছে নিউ মনে হইতেই পারে, যেহেতু তোমরা কি করতেছো, প্রথম প্রথম শিখতেছো, তাই না? আচ্ছা, তো দেখো, সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় জিনিসটা হচ্ছে আমি একটা জিনিসের জন্য আরেকটা জিনিসকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো বিষয়টা? ধরো এখন তোমার কাছে অপশন আছে দুইটা, তোমার অপশন হচ্ছে অপশন দিলাম আমি, অপশন যে তুমি বাংলাদেশের খেলা দেখবা, ধরো আচ্ছা এমন হলো বিডি ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ চলতেছে, ঠিক আছে? একই সময়ে আমাদের ফুটবলে বার্সা ভার্সেস রিয়ালের ম্যাচ চলতেছে, রিয়াল মাদ্রিদ, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি কিন্তু চাইলে আর এক সময় দুইটা জিনিস করতে পারবে না, ঠিক আছে? তার মানে হ্যাঁ, তুমি বলতে পারো ভাই আমি একটা আলাদা আলাদা করে দেখবো, বাট এরকম কোনো অপশন তোমাকে দেওয়া হয়নি। তোমাকে বললাম তুমি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ক্রিকেট খেলা দেখবা, নাকি বার্সা ভার্সেস রিয়াল মাদ্রিদ, মানে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ ফুটবল ম্যাচ দেখবা। অবশ্যই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী অনেকের ক্রিকেট পছন্দ হলে সে এটা দেখবে, আর যা ফুটবল ভালো লাগে সেইটা দেখবে, ঠিক আছে? তো ধরো আমি এইটাকে সিলেক্ট করলাম যে আমি এটা দেখবো, অ্যান্ড কথা হচ্ছে একই সময় ম্যাচটা হচ্ছে, সো আমি যদি একটাকে দেখি আমি আর একটা দেখতে পারবো না, ঠিক আছে? তো এইরকম আমরা বলতে পারি যে তুমি চা খাবা নাকি তুমি কফি খাবা, ঠিক আছে? তুমি কিন্তু দুইটা জিনিস একসাথে খাবা না, আমরা রেশনাল থিঙ্ক করব, ঠিক আছে? যুক্তিশীল, ঠিক আছে? যৌক্তিক চিন্তা ভাবনা করবো। সো তোমাকে যদি আমি বলি চা খাবা না কফি খাবা, তুমি বলো কি ভাই আমি চা খাবো, আমার চা পছন্দ। সো তুমি যদি চা ভোগ করে থাকো, তোমাকে কফিটাকে ছেড়ে দিতে হচ্ছে ওই সময়। তুমি যে কফিটাকে ছেড়ে দিলা, এইখানে যে খেলাটা দেখতেছো বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ, তুমি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটা ছেড়ে দিলা। সো এই যে ছেড়ে দেওয়া জায়গাগুলো, ছেড়ে দেওয়া অংশগুলো হচ্ছে সুযোগ ব্যয়, মাথায় রাখতে হবে, ঠিক আছে? ছেড়ে দেওয়া অংশটা হচ্ছে সুযোগ ব্যয়। যেমন তুমি এখন ক্লাস করতেছো, অন্যান্য কাজ বাদ দিয়ে খেলাধুলা, ইউটিউব চালানো অথবা ফেসবুক চালানো, রিলস দেখা, ইনস্টাগ্রাম চালানো অথবা বাকি, মানে তুমি জাস্ট পড়ার জন্য, এই ক্লাসটা করার জন্য যে বাকি সব কিছু তুমি ছেড়ে দিচ্ছ, সব কিছুই তোমার সুযোগ ব্যয়, ঠিক আছে? এটা বিশাল একটা বড় ধারণা, ঠিক আছে? বাট এটা খুবই ইজি একটা জিনিস। সো আমাদের সুযোগ ব্যয় নিয়ে আর টেনশন করার কিছু নেই, এটা ইজি আছে, তাই না? সুযোগ ব্যয় জিনিসটা এইটাই, ঠিক আছে? তুমি একজনের জন্য বাকি সবাইকে ছেড়ে দিচ্ছ, ইগনোর করতেছো, এটাই হচ্ছে সুযোগ। তাহলে এখানে পড়ে নিতে পারবা, এটা তেমন কিছু নেই, যে কথাগুলো বলছে এগুলো এখানে বলা আছে। এরপর দেখবো সুযোগ ব্যয় গেল আমাদের, তাহলে সুযোগ ব্যয় সম্পর্কিত একটু পড়ি আমরা। 1939 সালে প্রকাশিত ইকোনমিক্স আ জেনারেল টেক্সট বুক ফর স্টুডেন্টস নামক গ্রন্থে অর্থনীতিবিদ অধ্যাপক ফ্রেডারিক বেনহাম, তো এই নামগুলো না পড়তে হয় না, তাও আমরা একটু জানতে তো সমস্যা নেই, তাই না? তো আমরা একটু জেনে রাখি। ফ্রেডারিক বেনহাম বলেন কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। মানে আমি একটার জন্য বাকি যে সবগুলোকে বাদ দিচ্ছি, এটাই হচ্ছে আমার কি সুযোগ ব্যয়। এই কথাটাই জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। সুযোগ ব্যয়কে 3 ভাগে ভাগ করা যায়, যথা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, 2 ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, স্থির সুযোগ ব্যয়, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে এগুলো কি ভাইয়া? ক্রমবর্ধমান কি, ক্রমহ্রাসমান কি, স্থির সুযোগ ব্যয় কি? তো আমাকে সুযোগ ব্যয় তো আমরা বুঝতে পারছি যে আমাদের সুযোগ ব্যয়গুলো কাকে বলে, কিন্তু কথা হচ্ছে ক্রমবর্ধমান কি, ক্রমহ্রাসমান কি, আর স্থির কি? তো স্থির জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি, খুবই সহজ জিনিস। এন্ড ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা আমাদের রাখতে হবে, নাহলে আমরা বুঝবো না। তো দেখি আমরা, ক্রমবর্ধমানটা হচ্ছে, আচ্ছা ক্রমবর্ধমান মানে হচ্ছে সে বাড়বে, মানে কি ক্রমে 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 আরো বাড়বে। যেমন ধরো আমি যদি বাড়ার হারটা বলি এরকম যে 2, 4, 6, 8, 10, 12, তো এখানে একটা জিনিস খেয়াল করতো, প্রত্যেকটা ডিফারেন্স কত, প্রত্যেকটা ডিফারেন্স কত, প্রত্যেকটা ডিফারেন্স দেখো তো ভাইয়া 2 করে না, 2 করে না। সো এইখানে বাড়ার হারটা কি আছে? স্থির আছে। বাড়ার হারটা কি আছে?
স্থির আছে, কিন্তু আমি বলতেছি কি ক্রমবর্ধমান। তার মানে এই যে বাড়তেছে যে অংশগুলো এগুলো আরো বেশি হারে বাড়বে। তাহলে বিষয়টা কেমন হতে পারতো? বিষয়টা কিন্তু এমনও হতে পারতো, দেখো তো, মানে বিষয়টা এমনই হবে এইখানে যে 2, 4, 8, 16, 32, 48, মানে এইরকম আর কি। বিষয়টা হচ্ছে এমন হবে যে বাড়বে কিন্তু অতিরিক্ত হারে বাড়বে। তাহলে দেখো এখানে প্রথমে বাড়ছে 2, এরপরে বাড়লো কত 4, এরপরে বাড়লো কত 8, এরপরে বাড়লো কত 16, এরপরে বাড়লো কত 32 থেকে 48, এখানেও 16। সো আমার এই পর্যন্ত কতটুকু, এই পর্যন্ত ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাইছে। বোঝা গেছে? মানে 16 যেখানে হয়েছে, 16 পরে এখানে যদি 17 হইতো তাহলে সেটাও ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে। তাহলে ক্রমহ্রাসমানটা কি? ধীরে ধীরে কমে আসবে। কি হবে? ধীরে ধীরে কমে আসবে। একই কথা ভাইয়া, সেম ভাবেই যে ধীরে ধীরে কমবে। বুঝতে পারছো? তাহলে আমাদের ক্রমবর্ধমানটা আমরা এখন দেখি। কোনো একটি পণ্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে বাড়াতে, আচ্ছা আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো আমাদের এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে চিত্রগুলো কেমন হয়ে থাকে। ইকোনমিক্সে কিন্তু চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের চিত্র সম্পর্কেই ধারণা রাখতে হবে। তাহলে দেখো, অপর একটি পণ্যের উৎপাদনের সুযোগ যদি ক্রমশ বেশি হারে ছাড়তে হয়, আমরা কি করতেছি? ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, দুইটা জিনিস একসাথে। ক্রমবর্ধমান সুযোগ ব্যয় মানে কি? তুমি একটা পণ্য, ধরো এ পণ্য উৎপাদন করতেছো, ঠিক আছে? এ পণ্য উৎপাদনের জন্য বি পণ্য তোমাকে ছেড়ে দিতে হচ্ছে, স্বাভাবিক। আমি চাইলে দুইটা একসাথে করতে পারতেছি না, আমার সম্পদ সীমিত। কিন্তু কথা হচ্ছে তুমি এ পণ্য উৎপাদন করতেছো, ঠিক আছে, বাট বি পণ্য, তুমি এ পণ্য যদি 1 একক করে বেশি বৃদ্ধি করো, মানে প্রথমে একটা করলা, এটার জন্য তোমাকে 2 একক ছেড়ে দিতে হলো, 2 একক ছেড়ে দিলা, ঠিক আছে? সুযোগ ব্যয়, এটা হচ্ছে কি তোমার সুযোগ ব্যয়। তুমি এটার সাথে আরও 1 একক যখন যোগ করবা, তোমাকে ছাড়ার পরিমাণটা এবার 3 একক ছেড়ে দিতে হচ্ছে। এরপর যখন তুমি আরও একক বাড়াচ্ছ, এখানে তুমি আরও বেশি ছাড়তেছো। মানে কি, একটা পণ্য উৎপাদনের জন্য বাকি আর একটা পণ্য যে আছে তোমার, মানে অপশনাল যে পণ্যটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে, এই পণ্য ছেড়ে দেওয়ার মানটা যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে সেটা হবে কি? ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। বোঝা গেছে? ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। বুঝতে পারছি? তাহলে আমরা চিত্রের মধ্যে দেখে নেই। তো চিত্রটা এখানে তোমরা দেখতেই পারতেছো, আমি তোমাদের জন্য এঁকে দেখাচ্ছি। তাও দুইটা দ্রব্য দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাই এইটা কি? আমরা কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা এখনো পড়িনি, ঠিক আছে? তো উৎপাদন পিপিএফটা আমাদের পড়তে হবে। সো আমরা পিপিএফটা তোমাদেরকে একটু দেখে নেই আমরা, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক করে আসছি, তো আমরা এটাকে দেখে ফেলি, তাহলে তোমাদের জন্য যে চিত্রটা কি, এটা তোমাদের জন্য ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি, এটাকে বলা হয় পিপিসি, অনেকে বলে থাকবে পিপিসি অথবা পিপিএফ। তোমাদের বইয়ে দেখবা পিপিসি দেওয়া আছে, তোমরা পিপিসি পড়বা, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর পিপিএফ মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তো তোমার দুইটা যে কোনো একটা হইলেই হয়। পিপিসি দেওয়া আছে, তোমরা পিপিসি পড়ো। তো পিপিসি হচ্ছে এমন একটি উৎপাদন মানে এটা রেখা, ঠিক আছে, এটা গ্রাফ, যে গ্রাফটা দ্বারা তোমার পিপিসি হচ্ছে একটি অর্থনৈতিক গ্রাফ যা দুইটি ভিন্ন পণ্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদন, মানে কি দুইটি ভিন্ন পণ্য। তো এই দেখো, এই গুড ওয়াই, ঠিক আছে, গুড মানে কিন্তু ভালো না, গুড মানে হচ্ছে কি? দ্রব্য। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই দ্রব্য, এটা হচ্ছে আমার এক্স দ্রব্য। তার মানে দুইটা দ্রব্য আছে। তো দুইটা দ্রব্যের আমি কোনটাকে কতটুকু উৎপাদন করতে পারবো, অথবা কিভাবে উৎপাদন করব, অথবা কতটুকুর জন্য কোনটাকে কতটুকু ছেড়ে দিতে হবে, এই সব কিছু আমার কি করা হয়? ধারণা দেয় পিপিসি। কি দিলাম? কি বললাম? পিপিসি। তো দেখো কিভাবে ধারণা দেয়। এই যে রেখাটা দেখতেছো না, সাদা রেখাটা আমার গেছে এখান দিয়ে বরাবর, তো এটাই হচ্ছে আমার কি? পিপিসি রেখা। এটাকে আমরা বলে থাকি কি? পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। মানে এই রেখা বরাবর এটার প্রত্যেকটা যে কোনো একটা বিন্দুতে, ঠিক আছে, তুমি যে কোনো বিন্দুতে উৎপাদন করো, তোমার সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত সম্ভব হবে। বোঝা গেছে? কি হবে? সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত সম্ভব হবে, ঠিক আছে, নিশ্চিত হবে এক কথায়। তার মানে এখন ভাইয়া আমি যদি এই বিন্দুতে উৎপাদন করি, অথবা এই বিন্দুতে উৎপাদন করি, অথবা আমি এই বিন্দুতে উৎপাদন করলাম, তাহলে কি হবে ভাইয়া? তাহলে তোমাকে এখানে, তুমি যদি এটার এই রেখাটার ভিতরে উৎপাদন করে থাকো, তো তুমি এই রেখার ভিতরে যে উৎপাদন করো, এটা দ্বারা বোঝাবে কি? যে তোমার আসলে অর্থনীতি সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, তুমি জানো না কিভাবে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হয়। আমাদের অর্থনীতির টার্গেটই হচ্ছে কি? সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সো তোমাকে, তাহলে তুমি কি ব্যর্থ? তাহলে এইখানে তোমার অদক্ষতার পরিচয় দিচ্ছ। এই দুইটা বিন্দু তোমাকে কি নির্দেশ করতেছে? এই দুটো বিন্দু নির্দেশ করতেছে যে তুমি অদক্ষ, ঠিক আছে, অদক্ষ মানে অদক্ষতার পরিচয় দিচ্ছ।
আর এই বিন্দুটার কি ক্ষেত্রে ভাইয়া কি হবে? তো এটা হচ্ছে কি তোমরা জানো, তুমি এই রেখাটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত সম্ভব দেখাচ্ছে। সো তুমি কিন্তু এর বেশি আর পারবা না। তোমার কাছে এখন আছে ধরলাম 10,000 টাকা, 10,000 টাকা। তো তুমি কি 10,000 টাকা চাইলেই কি তুমি 10,000 টাকা দিয়ে 20,000 টাকার সমপরিমাণ উৎপাদন করতে পারবা? পারবা না। তোমার টাকার পরিমাণ যদি মানে বাড়াইতা তুমি, অথবা কি করতা, তোমার সম্পদটাকে তুমি বৃদ্ধি করতা, সেক্ষেত্রে তুমি কি করতে পারতা, উৎপাদনটাকে এই বিন্দুতে নিয়ে যেতে পারতা। তার মানে এটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। মানে তুমি এটা কি করতে পারো না, গেইন করতে পারবে না, অর্জনযোগ্য অঞ্চল। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমি পিপিসি থেকে তিনটা জিনিস শিখলাম। কয়টা জিনিস? তিনটা জিনিস। তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে দুইটি দ্রব্যের মধ্যে সমন্বয় করবে, মানে কিভাবে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা যাবে এটা দেখাবে আমাদেরকে। এরপরে আমরা যে অদক্ষ অথবা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারতেছি না, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় নাই, ঠিক আছে? আর এটা কি বলতে পারি? সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়নি, সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়নি। ঠিক আছে, এখানে আরও অনেক কথা পাবা তোমরা, নিশ্চিত হয়নি। সো এইটাই হচ্ছে আমাদের বিষয়। তার মানে কি বুঝলাম? সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়নি। এখানে হচ্ছে 2 নম্বর গেল। 3 নম্বরটা হচ্ছে যে আমরা এই রেখার বাহিরের অঞ্চলে কোনো জায়গাতে আমি কি করতে পারবো না, উৎপাদন করতে পারবো না। এটা হচ্ছে আমার অর্জনযোগ্য অঞ্চল। আর কথা হচ্ছে সুযোগ ব্যয় জিনিসটা আমি কিভাবে নির্ধারণ করব। সো সুযোগ ব্যয় জিনিসটা হচ্ছে, এখন আমি তোমাদেরকে জাস্ট সুযোগ ব্যয়টা আগে জাস্ট চিত্রটা দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই দেখো, সুযোগ ব্যয়টা হচ্ছে আমি আগে একটা পিপিসি রেখা আঁকলাম, ঠিক আছে? তো এইবার আবার আমি একটা ওয়াই গুড রাখলাম, মানে ওয়াই দ্রব্য, তোমরা যেটাকে আমরা গুড বলে থাকি। আর একটা হচ্ছে এক্স দ্রব্য। বোঝা গেছে? ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি একটা কি দেখলাম, পিপিসি আঁকলাম। পিপিসিটা ধরো এমন রেখাটা হইলো। তো এটা হচ্ছে আমার কি, পিপিসি। পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা এমসিকিউর জন্য একটা মার্ক চলে আসবে। সো এখন আমি উৎপাদনটা করলাম ধরো এই বিন্দুতে, ঠিক আছে? এই বিন্দুটার নাম এ, মানে আমার প্রয়োজন এরকম। সো দেখো আমার এ দ্রব্যটা বেশি, ওয়াই দ্রব্যটা বেশি প্রয়োজন। সো আমার ওয়াই দ্রব্যটা এইখানে, ধরো আমাদের এখানে কত, 20 একক, ঠিক আছে? কত একক? 20 একক। আর এইটা আমার তাহলে এক্স দ্রব্যের ক্ষেত্রে কতটুকু হলো, ধরো এখানে আমার কত একক, 10 একক। মানে আমার চাহিদা অনুযায়ী, এই যে আমি জিনিসটা আমি বুঝতে পারতেছি যে আমার কোন জিনিসটা কতটুকু উৎপাদন করতে হবে, ঠিক আছে? তাহলে ওয়াই দ্রব্যটা হচ্ছে 20 একক, আর এ দ্রব্যটা হচ্ছে, মানে এক্স দ্রব্যটা হচ্ছে 10 একক। তার মানে আমার এখানে ওয়াই দ্রব্যের চাহিদাটা বেশি। এখন আমি বললাম কি, যে না আমার ওয়াই দ্রব্যটা কম লাগবে, এক্স দ্রব্যটা বেশি লাগবে। সেক্ষেত্রে আমি কি করব, উৎপাদন জায়গাটা আমি চেঞ্জ করে দিব। তুমি কি এখানে নিয়ে আসবে উৎপাদন? না ভাইয়া, এখানে আনলে কি হবে, আমার উৎপাদনটা সর্বোচ্চ হবে না। তাহলে আমাকে উৎপাদন সর্বোচ্চ করতে গেলে এই রেখার যে কোনো একটা বিন্দুতে উৎপাদনটা করতে হবে। সো আমি এখানে ধরো উৎপাদনটা নিয়ে আসলাম, যেহেতু আমার এক্স দ্রব্যটা বেশি লাগতেছে। তাহলে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে কি হবে, দেখো এবার উৎপাদনটা কি সরে গেল না? তো দেখো এবার উৎপাদন যখন সরে গেল, এটা ধরো আমি বি বিন্দু ধরলাম, তাহলে তোমার এই ক্ষেত্রে উৎপাদন এটা বৃদ্ধি পাইলো। ধর এটা 10 একক ছিল, 15 একক হয়ে গেল, ঠিক আছে? কত একক? 15 একক। তো উৎপাদন এইটার ক্ষেত্রে দেখো তো উৎপাদনটা কি কমে গেছে না? তোমার দেখো তো ডিক্রিজ করছে না, ফল করছে। সো করে ধরো এখানে কত হইলো, এটা হয়ে গেছে 17 একক। আমি সামথিং এটা ধরে নিলাম এখন, ঠিক আছে? তোমাদের চিত্রে দেওয়াই থাকবে, আমরাও করব, সমস্যা নাই। তাহলে এই ক্ষেত্রে বৃদ্ধি পাইছে, ইনক্রিজ করছে, সে ডানে গেলে বৃদ্ধি পাইছে, সে নিচে আসছে, তাই সে কমে গেছে। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি একটা দ্রব্য বেশি উৎপাদন করার জন্য, আরেকটি দ্রব্যের যে অংশটা ছেড়ে দিচ্ছ, এটা হচ্ছে তোমার সুযোগ ব্যয়। বোঝা গেছে? মানে একটি দ্রব্য উৎপাদনের জন্য আমি যে অংশটাকে ছেড়ে দিব, আমাকে যে অংশটাকে ত্যাগ করতে হচ্ছে, এই ত্যাগকৃত অংশটুকুই হচ্ছে আমার কি, সুযোগ ব্যয়। তাহলে আমি এখানে বলতে পারি না সুযোগ ব্যয় কতটুকু আমার? তো আমার সুযোগ ব্যয় কতটুকু? প্রথম অবস্থা এখানে ছিলাম না, দ্বিতীয় অবস্থা এখানে আসছি, তো আমার সুযোগ ব্যয় হচ্ছে এই অংশটুকু, ঠিক আছে? এই যে এই অংশটুকু আমি এতটুকুকে কি করতেছি, ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার ফলে আমি এই অংশটুকু বৃদ্ধি করতে পারতেছি। বুঝতে পারছো? তাহলে আমাদের সুযোগ ব্যয় ক্লিয়ার হয়েছে। এখন সুযোগ ব্যয় কতটুকু হচ্ছে না হচ্ছে এইটার উপর নির্ভর করতেছে ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান নাকি স্থির, ঠিক আছে? তো আমরা ক্রমবর্ধমানটা এখন দেখে ফেলি, এখন আমাদের জন্য ইজি হয়ে গেল। আশা করি এখন তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে ক্রমবর্ধমান বুঝতে পারছি, ক্রমবর্ধমানের চিত্রটা আমরা তাহলে দেখে ফেলি। ক্রমবর্ধমানের চিত্রটা দ্বারা বুঝাচ্ছে কি, যে আমার ছেড়ে দেওয়ার পরিমাণটা একটু বেশি হবে। ছেড়ে দেওয়ার পরিমাণটা দেখো এইখানে এতটুকু ছিল,
দেখা যাচ্ছে? আচ্ছা আমরা এটা একটু চিত্রটা এঁকে ফেলি। রেখাটা এমনই হতে পারে, একটু সুন্দর করে আঁকবা, হাতে একটু যেতে হচ্ছে। তো প্রথম অংশটুকু তুমি এতটুকু ছেড়ে দিচ্ছ, বুঝাচ্ছে। এরপর অংশটুকু তুমি আরেকটু বেশি ছেড়ে দিলা, এরপর অংশটুকু আরও বেশি ছেড়ে দিছো, এরপর অংশটুকু আরও বেশি ছেড়ে দিছো, তারপর অংশটুকু আরও বেশি ছেড়ে দিছো। তো এই দেখো ছেড়ে দেওয়ার পরিমাণটা তোমার ধীরে ধীরে কি হয়েছে, বৃদ্ধি পাইছে না? প্রথমে এতটুকু ছিল, এরপরে এতটুকু, এরপরে এতটুকু, এরপরে এত বড়, দেখছো কতখানি বেশি তুমি ছেড়ে দিছো। তো এই যে ছেড়ে দেওয়ার পরিমাণগুলো, এই ছেড়ে দেওয়ার পরিমাণগুলোই হচ্ছে আমার কি সুযোগ ব্যয়। তাহলে এখন ছেড়ে দেওয়াটা কি ধীরে ধীরে বাড়ছে না? যেহেতু ধীরে ধীরে বাড়ছে তাহলে এটা হচ্ছে ক্রমবর্ধমান, আর যদি ধীরে ধীরে কমে তাহলে এটা হবে ক্রমহ্রাসমান। ঠিক আছে? কি হবে, এই যে যেমন চিত্রটা দেখো, এটা দেখো ধীরে ধীরে কমছে, তার ছেড়ে দেওয়ার পরিমাণটা কি হয়েছে, বিন্দুগুলোকে দেখলেই বুঝতে পারবা কি হয়ে গেছে, ধীরে ধীরে ছেড়ে দিছে। মানে যখন কমতেছিল তখন কি হয়ে গেছে, সে প্রথমে ধরো কমছে কতটুকু, প্রথমবার 10 একক কমছে, 10 একক, পরের বার তাহলে কমবে কতটুকু, অবশ্যই 10-এর কম কমবে, মানে কমবে কমবে বাট কি আগের তুলনায় কম কমবে। এবার ধরলাম 7, এরপর হতে পারে 3, এরপর হতে পারে 1। সো এই যে পরিমাণটা ধীরে ধীরে কমতেছে, এটা হচ্ছে আমার কি ক্রমহ্রাসমান, মানে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ঠিক আছে? এগুলো আমাদের দ্বিতীয় অধ্যায়ে উপযোগ, এইসব ধারণাগুলোর ক্ষেত্রেও কাজে লাগবে। এবার দেখবো ক্রমহ্রাসমান তো আমরা দেখে ফেললাম, এবার আমরা দেখবো স্থির। তো স্থিরটা হচ্ছে কি ব্যালেন্স থাকবে, স্থিরটা কি ব্যালেন্স থাকবে, মানে এটুকু কমলে প্রত্যেকটা ক্ষেত্রে সেমভাবেই কমবে। যেমন দেখো এখানে কমার পরিমাণটা 8 থেকে 6, 6 থেকে 4, কীভাবে বুঝলাম আমি, যে আমি এই দিকে যদি চিন্তা ভাবনা করি যে আমি এক্স দ্রব্য উৎপাদনটা বাড়াই দিব, তাহলে আমাকে ওয়াই দ্রব্য অবশ্যই ছেড়ে দিতে হবে, যেহেতু আমার সম্পদ সীমিত। তাহলে এই দেখো 8, প্রথমে ছিল 8, পরে হলো 6, তারপরে 4, তারপরে 2, তারপরে 0। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই সে কমছে কতটুকু করে, 2 একক করে। বুঝতে পারছি আমরা? এটা হচ্ছে আমাদের স্থির সূচক ব্যয়। বোঝা গেছে? আচ্ছা, পিপিসি আমরা বুঝতে পারছি, আমাদের এই সবগুলো কনসেপ্টই ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি আমাদের সমস্যা হবে না। এতটুকু জিনিস তোমাকে ভালো করে মনে রাখতে হবে, এটা নোট করে ফেলবা। যেগুলো বলছি ভালো করে গুরুত্বপূর্ণ, এগুলোকে নোট করতে হবে, এগুলোকে নোট করতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য, উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য মানে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারি। তো একটা হচ্ছে পূর্ণ নিয়োগ। পূর্ণ নিয়োগ কোনটা? পূর্ণ নিয়োগ হচ্ছে এই যে এই রেখাটা, পূর্ণ নিয়োগ হচ্ছে এই রেখাটা। এই তিনটা জিনিস মাথায় রাখো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তুমি সৃজনশীলে উড়ে ধরে লিখতে পারবা। এরপরে অপূর্ণ নিয়োগ। অপূর্ণ নিয়োগ দ্বারা বোঝাচ্ছে এই রেখার ভিতরে যে কোনো অংশ, এই রেখার ভিতরে যে কোনো অংশ। ঠিক আছে? আর একটা হচ্ছে বেকারত্ব। বেকারত্ব হচ্ছে আমার বেকারত্ব কখনো আমি বলবো যখন আমি এইটার ভিতরে উৎপাদন করব, এটা হবে আমার কি বেকারত্ব। কিভাবে? যে আমি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারতেছি না, তার মানে আমি সর্বোচ্চ যে কর্মী নিয়োগ বলতে পারি, শ্রমিক নিয়োগ দিতাম, সেই জিনিসটা আমি দিতে পারতেছি না। ঠিক আছে? ব্যর্থ হচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার কি বেকারত্ব। আরেকটা জিনিস বুঝতে পারতেছি যে আমার এই জিনিসটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, মানে এই জিনিসটাই যে শুধু তা না, এটা এখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে। তার মানে কি বোঝাচ্ছি, এই রেখার বাহিরে যে কোনো একটা বিন্দু হইলেই সেটা কি অর্জনযোগ্য অঞ্চল, মানে ওইটা আমি অর্জন করতে পারবো না, ওইখানে আমি যাইতে পারবো না। ঠিক আছে? উপকরণ বা বন্টনের দক্ষতা, এই জিনিসটা আমাদেরকে কীভাবে বুঝবো, এই যে আমাদের সুযোগ ব্যয় দেখলাম আমরা, যে আমি কোন জিনিসটা আমার প্রয়োজন হচ্ছে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার সমাজের জন্য কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই জিনিসটা আমাকে বুঝতে হবে, আমাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা উপকরণের বন্টনের দক্ষতা অর্জন করতে পারবো। আর এটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা, যে নির্বাচনটা কীভাবে কী করতে হয় না করতে হয়, এইসব বিষয় সম্পর্কে ধারণা আমাদের হচ্ছে। আর এটা হচ্ছে স্বল্পতা ব্যাখ্যা। তো এগুলো খুব ইজি জিনিস হয়ে যাবে না তোমার জন্য? আচ্ছা, আর এটা হচ্ছে অর্থনীতির প্রবৃদ্ধি। তো এখন দেখো আমাদের পৃথিবীতে অর্থনীতি, আমরা এতক্ষণ কি বললাম, অর্থনৈতিক সমস্যার সমাধান। এখন হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে? আমাদের পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। সো আমরা এগুলো একটু দেখবো। তোমরা এই 4টা নাম একটু রিডিং করে ফেলো, তো একটু রিডিং করে ফেলো, মুখস্থ করে ফেলো। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এটার আরেকটা নাম আছে, তো আমরা আরেকটা নামও দেখব, সেটা হচ্ছে পুঁজিবাদী। কি বললাম ভাইয়া? পুঁজিবাদী অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আরেক নাম কি? নির্দেশমূলক। এই নামগুলোকে আমাদের মনে রাখতে হবে, এগুলোকে ভোলা যাবে না কিন্তু, বলে দিচ্ছি। এরপর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, আর একটা হচ্ছে ইসলামী। তো এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা দেখো তো, উদ্দীপকের সূচি ব্যবহার করে, মানে তোমাকে এইরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে।
ঠিক আছে। আচ্ছা, আমরা অর্থনৈতিক ব্যবস্থাগুলো সম্পর্কে বিস্তর জানবো হালকা পাতলা। তো আমরা আগে একটু প্রশ্নটা সলভ করে ফেলি। তো প্রশ্নটা হচ্ছে যে আমার এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য দুইটা সংমিশ্রণ বিন্দু দেওয়া আছে, মানে আমরা চিত্র আঁকবো, ঠিক আছে, যে কিভাবে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো, প্রশ্ন কিভাবে থাকবে। তো তোমার একটা হুবহু প্রশ্ন, এটা একটা হুবহু প্রশ্ন। তো এখানে বলছে কি এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য দুইটা দ্রব্য আছে, দুইটা দ্রব্যের কোন কোন বিন্দুতে কতটুকু করে উৎপাদন করলে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। তো এখানে দেওয়া আছে, দেখো যখন এক্স দ্রব্য 0 একক, মানে আমি এক্স দ্রব্য উৎপাদন করিনি, তখন আমি ওয়াই দ্রব্য সর্বোচ্চ উৎপাদন করতে পারছি। সর্বোচ্চটা কত? 25 একক, ঠিক আছে, সর্বোচ্চটা কত? 25 একক। এক্স দ্রব্য যখন আমি 15 একক উৎপাদন করছি, তখন ওয়াই দ্রব্য আমি 15 একক উৎপাদন করতে পারতেছি। এক্স দ্রব্য যখন আমি 25 একক উৎপাদন করছি, তখন আমি ওয়াই উৎপাদন করতে পারিনি। তার মানে এই বিষয়গুলোই আমাদেরকে কিসে দেখাতে হবে? চিত্রের সাহায্যে দেখাতে হবে। তাহলে চিত্রটা আমরা এঁকে ফেলি। বিষয়টা হচ্ছে চিত্রটা এইরকম হবে। এটা হচ্ছে আমার ওয়াই দ্রব্য, এটা হচ্ছে আমার এক্স দ্রব্য, এটা হচ্ছে 0 অথবা 0 বিন্দু। এখন বলছে কি এক্স দ্রব্য যখন 0, তাহলে ওয়াই দ্রব্য সর্বোচ্চ। তো এইখানে যা বোঝাচ্ছে কি, এই বরাবর দেখো তো এক্স এটা 0 বোঝাচ্ছে, এখানে ওয়াই সর্বোচ্চ বোঝাচ্ছে। মানে এই বিন্দুটা কি নির্দেশ করতেছে? এই বিন্দুটা হচ্ছে, এটা হচ্ছে 25, ঠিক আছে, এটা হচ্ছে 25, আর এক্স এর ক্ষেত্রে এটা হচ্ছে 25। তো আমি এই দুটো বিন্দু পাইছি কি না? আর এখানে জাস্ট 3টা বিন্দু দিছে, এখানে 6টা 7টা 4টা 5টা যে কোনো ধরনেরই থাকতে পারে। তাহলে এখানে যেহেতু বলছে কি যে এক্সও 15 ওয়াইও 15 হবে, সো বিন্দুটা অবশ্যই মাঝামাঝি একটা কোনো বিন্দু হবে। তো এই বিন্দুটা ধরলাম এইখানে এ বিন্দু। কি বিন্দু নির্দেশ করছে? আচ্ছা, এটা সরি, এটা বি বিন্দু নির্দেশ করছে। তো বি বিন্দু এই যে, এটাও 15, এইটাও 15 ধরে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু। তো এই আমার উৎপাদন সম্ভাবনা রেখা। এই খুবই ইজি একটা জিনিস, ঠিক আছে। তো এমনই দিয়ে দিবে, বোঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, উদ্দীপক অনুযায়ী এক্স দ্রব্য 25 একক, ওয়াই দ্রব্য 10 একক উৎপাদন করা সম্ভব কিনা, এটা তোমাকে প্রশ্ন করছে। তো আমরা কিন্তু যদি এই যে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এইগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে কি সম্ভব কিনা। তো দেখো তো, ওয়াই দ্রব্য এক্স দ্রব্য 25 একক উৎপাদন করছি, ঠিক আছে। তার মানে আমি সর্বোচ্চ 25 এককে উৎপাদন করতে পারতেছি দুইটা দ্রব্য যে কোনো, ঠিক আছে। তাহলে বলছে এক্স দ্রব্য আমি 25 একক উৎপাদন করব, সেক্ষেত্রে আমার ওয়াই ছিল 0। এখানে বলছে কি ওয়াই কি 10 একক উৎপাদন করা সম্ভব? সম্ভব কি? অবশ্যই সম্ভব না। কারণ কি, আমার সম্পদ সীমিত। সো আমি চাইলে দুটোর মধ্যে কম্বিনেশন করে উৎপাদন করতে পারি, কিন্তু একটা চাইলে আমি এই যে, মানে আমার টাকাই আছে, ধরো কত, আমি ধরলাম 5,000 টাকা আছে আমার কাছে, ঠিক আছে। তো আমি যদি 3,000 টাকা দিয়ে 3,000 টাকা দিয়ে কি করি, 3,000 টাকা দিয়ে কি করলাম, ধরো আমি জুতা কিনছি, ধরলাম আমরা সামথিং জুতা কিনে নিছি, ঠিক আছে। তোমার কাছে টাকা কত থাকে? 2,000 টাকা। এখন 2,000 টাকা আছে, তো তুমি 2,000 টাকা থাকলে তুমি কি 5,000 টাকা 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে তুমি কি একটা ঘড়ি কিনতে পারবা? পসিবল? পসিবল কিনা বলো? তোমার কাছে ছিল 5,000 টাকা, তুমি সেইটা দিয়ে 3,000 টাকা দিয়ে জুতো কিনে ফেলছো, তোমার কাছে 2,000 টাকা আছে। তো তোমার কিন্তু আর টাকা নাই, তো 5,000 টাকা তো নাই, আমি যে একটা কি করবো 5,000 টাকার ঘড়ি কিনবো, তার মানে কি আমার পক্ষে সম্ভব না। সেই রকম বিষয়টাই, এই জিনিসটাকে তোমাকে একটু বিশ্লেষণ করে বলতে হবে যে ওয়াই দ্রব্য সম্ভব না। হ্যাঁ সম্ভব। কখন সম্ভব? যদি আমি সম্পদের পরিমাণ বৃদ্ধি করি, টাকার পরিমাণটা বৃদ্ধি করি, তখনই সম্ভব। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা গেল আমার একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্নই দিয়ে দেবে, খুবই ইজি একটা চ্যাপ্টার আমাদের জন্য। তো আমাদের অর্থব্যবস্থাগুলো আমরা পড়ে ফেলি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তিগত, আমি যে কটা কথা বলবো এগুলো জাস্ট মাথায় রাখবা। এইগুলো থেকে তোমাদের সৃজনশীলে ঘ নাম্বারে চলে আসবে প্রশ্ন। এমনকি এগুলো তো এমসিকিউ থাকতেই পারে, এমসিকিউ অবশ্যই থাকবে। তাহলে উপর ব্যক্তিগত মালিকানা নাই, সরি ব্যক্তিগত মালিকানা আছে। তাহলে ধনতান্ত্রিক অর্থাবস্থাটা হচ্ছে এখানে আমার ব্যক্তিগত মালিকানা আছে, মানে আমি চাইলে আমার মতো করে উৎপাদন করতে পারতেছি, খরচ করতে পারতেছি, আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারো কোনো অধিকার নাই বিদ্যমান, এবং সরকারি বাধা ব্যতিরেকে, মানে সরকার কোনো বাধা দিবে না। আমি চাইলে আমার ইচ্ছা মতো আমি আমার টাকা খরচ করতে পারবো, ইচ্ছা মতো ইনকাম করতে পারবো। এখানে বিভিন্ন বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। সো খেয়াল রাখতে হবে কী কী, সেগুলো একটু দেখি আমরা। তো এগুলোর বৈশিষ্ট্য আর কি, ধনতান্ত্রিক অর্থাবস্থার বৈশিষ্ট্য কী কী। ধনতান্ত্রিক অর্থাবস্থার সূত্রপাত হয় ইউরোপে। আচ্ছা, আগে একটু আমরা জানি নেই যে কী কী জানতে হবে। এই যে তোমাদের একটা এমসিকিউ এখানে পাইছি,
আমরা এটা তোমাদেরকে পড়তে হবে অবশ্যই, অ্যাডমিশন টাইমেও পড়তে বলতে পারো, অথবা এমনিতেও তোমাদের সমাজবিজ্ঞানও লাগতে পারে। ঠিক আছে, কত সালে ফরাসি বিপ্লব হয়ে থাকে? তাহলে ফরাসি বিপ্লবটা হয় 1789 সালে। 1789 সালে মধ্য দিয়ে ধনতান্ত্রিক পুঁজিবাদী অর্থব্যবস্থার যাত্রা শুরু হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এই যে এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। তাহলে সম্পদের ব্যক্তিগত মালিকানা অবশ্যই থাকবে। তাহলে সম্পদের ব্যক্তিগত মালিকানা কোথায় থাকে? কোথায় থাকে ভাইয়া? সেটা হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোথায় থাকে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয় মানে কি? স্বয়ং মানে নিজ, ক্রিয় মানে আমার দ্বারা কার্য, মানে আমি কাজটা করতেছি, মানে আমি চাইলে আমার মতো দাম নির্ধারণ করতে পারতেছি। ঠিক আছে, সো ধরো এই কলমটা, এটার দাম কত? সর্বোচ্চ গেলে 30 থেকে 40 টাকা। ঠিক আছে, কিন্তু আমি যদি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে থাকতাম, আমি বললাম কি 200 টাকা, তুমি নিলে নাও, না নিলে চলে যাও। বিষয়টা হচ্ছে এইরকম। ঠিক আছে, তো এই যে আমি নিজে থেকে একটা দাম কি নির্ধারণ করে দিলাম, এটা হচ্ছে আমার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ভোক্তার সার্বভৌমত্ব, যে ভোগ করবে সে কি, তার সার্বভৌমত্ব রয়েছে। ঠিক আছে, মানে সে চাইলে তার মতো করে কি করতে পারবে, ভোগ করতে পারবে। মুনাফা অর্জন, আমার ইচ্ছা মতো আমি মুনাফা অর্জন করতে পারবো। আয়ের বৈষম্য অবশ্যই আছে। এইসব জায়গাগুলো কি, যারা ধনী তারা খুবই ধনী, যারা গরিব তারা খুবই গরিব। বুঝা গেছে? আচ্ছা, এরপরে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। পুঁজিপতি মানে হচ্ছে যিনি কাজ করাচ্ছেন, মালিক, আর শ্রমিক মানে হচ্ছে যে কাজ করতেছে। শ্রমিক শোষণ, শ্রমিকের কি আছে? শোষণ আছে। শ্রমিক শোষণ তাহলে কোথায় আছে? শ্রমিক শোষণ বিদ্যমান আছে একমাত্র পুঁজিবাদী অর্থব্যবস্থা। এটা তোমাকে মাথায় রাখতে হবে। শ্রমিককে শোষণ করা হয়ে থাকে, তার ন্যায্য মূল্য তাকে প্রদান করা হয় না। কোথায় করা হয় না? ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। এইসব বিষয়গুলো তোমাকে ডিটেলসে লিখতে হবে, আর কিছুই না। বাজারে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হওয়াকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। ঠিক আছে, চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হওয়াকে, মানে চাহিদা বাড়লে আমি দাম বাড়াই দিব, চাহিদা কমে গেলে আমি দাম কমাই দিব, যাতে আমার বিক্রি বেশি হয়। সো এই বিষয়গুলো আমাদের চতুর্থ অধ্যায়ের বিষয়, বাজার অধ্যায়ে আমরা এগুলো পড়বো। ঠিক আছে, আমরা এগুলো পড়বো। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আমাদের একটু ধারণা রাখতে হবে। তো এইখানে আবার কি, পুঁজিপতির একটু ভিন্ন, মানে বিভিন্ন, পুরোটাই আলাদা। কিভাবে? কারণ পুঁজিপতিতে দেখছি আমাদের ব্যক্তিগত মালিকানা ছিল, আর এখানে কি বলবে? ব্যক্তিগত মালিকানা নাই। তাহলে যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা থাকে তাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। সমাজতান্ত্রিক অর্থনীতি প্রথম প্রতিষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়নে। কোথায়? কোথায় হয়? সোভিয়েত ইউনিয়নে। মাথায় থাকবে, মাথায় থাকবে। কোথায় হয় সমাজতান্ত্রিক অর্থনীতি? সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়নে। রাশিয়ায় সর্বপ্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1917 সালে। 1917 সালে। পুঁজিপতি কত সালে আসছে? 1789 সালে, ফরাসি বিপ্লবের সময়। আর সমাজতান্ত্রিক অর্থনীতি আসছে, প্রথম প্রতিষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়ন, মানে এখন বর্তমান যেটাকে আমরা রাশিয়া বলে থাকি, যদিও ভেঙে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি অঙ্গরাজ্য চলে গেছে, 15টা অন্য দেশ তৈরি হয়েছে। ওই বিষয়গুলো আমরা খেয়াল করতেছি না, আমাদের ওইসব বিষয় দরকার নাই। তাহলে রাশিয়া সর্বপ্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে? 1917 সালে। এগুলো এমসিকিউ দিয়ে দিতে পারে, এগুলো তোমার ভবিষ্যতেও কাজে লাগবে। ঠিক আছে, আমরা এত ডিটেলসে পড়ি না, যার কারণে আমরা পারি না। এরপর হচ্ছে তোমার বৈশিষ্ট্য, এগুলো দেখে ফেলি আমরা। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা কোথায় আছে? ব্যক্তিগত মালিকানা দিয়ে দিবে, এগুলো দিবে না। সম্পদের ব্যক্তিগত মালিকানা নাই। ঠিক আছে, তার এগুলো সব একই জিনিস। শ্রমিক শোষণ নেই, শ্রমিক শোষণ একমাত্র আছে পুঁজিপতি অর্থব্যবস্থায়। তো এগুলোকে আমাদের এত কিছু বলতে হবে না। মিশ্র অর্থব্যবস্থা, তো মিশ্র অর্থব্যবস্থা কি দেখো তো? মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এই দুইয়ের মিশ্রণ। ঠিক আছে, মানে এখানে আমাদের কি নিজে, যেমন আমাদের দেশে, ঠিক আছে, এই যে দেখতেছো না, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, এখানে কি হয়, আমরা আমাদের মতো করে ইনকাম করতে পারি। ঠিক আছে, কিন্তু তাও আমাদের ওপরে একটা সরকারের প্রভাব থাকেই। আমি যদি অতিরিক্ত উৎপাদন করে থাকি, আমাকে প্রমাণ দেখাতে হবে যে আমি কিভাবে উৎপাদন করতেছি, আমার আয়ের ইনকাম সোর্সটা কি। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমার কি মিশ্র অর্থব্যবস্থা। যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে। এই যে কথাগুলো বলতেছি, এইগুলোই জাস্ট বলা আছে বইয়ের ভাষায়। ঠিক আছে, তো কোন কোন দেশ তোমার এখানে মনে রাখতে হবে, জাস্ট বাংলাদেশে মনে রাখলে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসছে বিগত বছরে যে বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি বিদ্যমান। তাই তোমাকে কি বলতে হবে? মিশ্র অর্থনীতি বিদ্যমান। তাই একটু বৈশিষ্ট্যগুলো দেখে নেই। এই যে ব্যক্তিগত সরকারি মালিকানা আমি বললাম, সরকারি বিনিয়োগও থাকে, বেসরকারি বিনিয়োগও থাকে, ব্যক্তি স্বাধীনতা থাকে, আমি চাইলে আমার মতো করে ইনকাম করতে পারবো, কিন্তু ব্যক্তি স্বাধীনতা থাকলেও পুরোপুরি থাকে না। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, ঘাত প্রতিঘাতের মাধ্যমে
কি হয়, দাম নির্ধারণ করা হয়। ঠিক আছে, মুদ্রাস্ফীতির উপস্থিতি। তো মুদ্রাস্ফীতি বিষয়টা কি, এইগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা দেব আমরা, পুরোটা অধ্যায়ই আছে। সো সেখানে আমরা ভালো করে মানে পেয়ে যাবো অধ্যায়ে, ওই সব সম্পর্কে ধারণা আমরা পাবো। তো মুদ্রাস্ফীতি একটা জিনিস মনে রাখো যে কি হবে, বৃদ্ধি পাবে, মূল্যস্তর বৃদ্ধি পাবে। মূল্যস্তর মূল্যস্তর বৃদ্ধি পাবে মানে কি, তোমার প্রথমে তুমি একটা সময় ধরো 2 বছর আগে যে জিনিসটা 10 টাকা দিয়ে ক্রয় করতে, সেই জিনিসটা এখন ক্রয় করতে তোমার টাকার পরিমাণ কত, 15 টাকা। তার মানে কি, টাকার পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, মূল্যস্তর বেড়ে যাবে, কিন্তু মুদ্রার মান অথবা মূল্য, এখন মূল্যস্তর বলে তোমরা একটু গুলে যাবে। তো একটা জিনিস মনে রাখবা যে কি, মুদ্রার পরিমাণ বেড়ে যাবে। এই জিনিসটা এখন একটু মাথায় রাখো, আমরা এটা নিয়ে ক্লিয়ার ধারণা দিয়ে দেবো। মুদ্রার পরিমাণ বেড়ে যাবে, মুদ্রার পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এরপর দেখি আমরা, এরপর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তো ইসলামী অর্থ ব্যবস্থা বলতে আমরা বুঝতেছি ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের উপর বেস্ট ভিত্তি করে যে অর্থ ব্যবস্থাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তো ইসলামী অর্থ ব্যবস্থার মূল উৎস 4টি, মানে ইসলামী অর্থ ব্যবস্থাটা আসছে কোথা থেকে, সেই জিনিসগুলোর উৎস হচ্ছে 4টি। প্রথম অবশ্যই পবিত্র কুরআন, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কুরআন। এরপর হচ্ছে সুন্নাহ বা হাদিস, মানে নবীজি যেসব বিষয়গুলোকে বর্ণনা করে গেছেন। এরপর হচ্ছে ইজমা বা ঐক্যমত্য, মানে নবীজির পরবর্তী সময়ে যেভাবে সমস্যাগুলো সমাধান করা হতো সাহাবীদের দ্বারা, সেটা হচ্ছে ইজমা বা কিয়াস, ইজমা বা ঐক্যমত্য। আর একটা হচ্ছে কিয়াস। তো কিয়াস জিনিসটা কি, কিয়াস জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলা নবী রাসূল আর অলিয়া উলিয়া অথবা আমাদের খলিফারা, তাদের পরবর্তী যুগে কোনো যদি সমস্যা তৈরি হতো, সৃষ্টি হতো, তখন ইসলামিক স্কলার আছে না, বর্তমান সময়ে যেমন ইসলামিক স্কলার আছে, তারা গবেষণার মাধ্যমে যে একটা সিদ্ধান্ত পৌঁছাইতো, সেটা হচ্ছে আমাদের কি, কিয়াস। নতুন সমস্যায় পুরাতন সমস্যার সমাধান প্রয়োগ করাকে কিয়াস বলা হয়। মানে অবশ্যই একটা সমাধান তো অবশ্যই আছে। তো এই জিনিসটাকে গবেষণা করে যখন নতুন একটা সমস্যা তৈরি হয়েছে যেটা আগে ছিল না, তো সেই জিনিসটা যদি আবার তৈরি হয়, তো বিষয়টাকে কী করতে হবে, অবশ্যই আমাদের কি সমাধান করতে হবে। তো এই সমাধানের প্রক্রিয়া হচ্ছে, তো ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য অবশ্যই ইসলাম ধর্ম যেভাবে হয় সেভাবে হবে, সেখানে কি থাকবে না। তো এখানে আমাদের এই জিনিসটা পড়তে হবে, সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর। এখানে আমরা মনে করে থাকি কি, যে আমাদের নিজস্ব কিছুই নাই, সব কিছুই আল্লাহ তাআলার। হারাম হালালের বিধান রয়েছে, শ্রম নীতির বাস্তবায়ন রয়েছে, অপচয় ও বিলাসের সমর্থন নেই, যেটা পুঁজিবাদী অর্থব্যবস্থায় রয়েছে। এরপরে সুদমুক্ত, এখানে কোনো সুদ নাই। আর একটা কথা মাথায় রাখবা, অর্থনীতি পড়তে আর সুদ থাকবে না, এটা হবেই না। ঠিক আছে, সুদ অর্থনীতিতে ভরপুর আছে, সুদটা কি অর্থনীতিতে রয়ে গেছে। ঠিক আছে, তাই দেখবা কি ইসলামী অর্থনীতি ব্যবস্থা তুমি সব জায়গায় দেখতে পারবা না। এরপরে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এমসিকিউ দিতে পারে, কি দিতে পারে ভাইয়া, এমসিকিউ দিতে পারে যে কর্জে হাসানাটা কি। কর্জে হাসানাটা হচ্ছে বিনা সুদে ঋণ, মানে আমি ঋণ দিব কিন্তু তোমার থেকে আমি কোনো কি নিব না, সুদ নিব না। বোঝা গেছে, কি নিব না, সুদ নিব না। অমুসলিম নাগরিকদের স্বার্থ সংরক্ষণ, বিষয়গুলো এইটাতে কি করা হয়, দেখা হয়ে থাকে। এক্স দেশ আর ওয়াই দেশ, তোমাকে একটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা প্রশ্ন, একটা হচ্ছে এক্স দেশ, একটা হচ্ছে ওয়াই দেশ, মানে যে কোনো একটা দেশ নাম উল্লেখ করেনি। তো বলছে কি, এখানে দেখো তো তোমার বৈশিষ্ট্যগুলো এতক্ষণ আমরা যে পড়লাম, আমরা কি পড়লাম, আমাদেরকে এই জিনিসটা তো আমাদের কি করতে হবে, যাচাই করতে হবে। তো দেখো বলছে কি, অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা, ওয়াই দেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা, উদ্যোগের স্বাধীনতা, চাহিদার উপর নিয়ন্ত্রণ। এক্স দেশের বৈশিষ্ট্যগুলো আমরা আগে পড়ি। শ্রেণী বিভক্তি, শ্রম বাজারের নমনীয়তা, মুক্তবাজার অর্থনীতি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি। বোঝা গেছে। আর ওয়াই দেশগুলো স্বতঃস্ফূর্ত উৎপাদন, বন্টন অসমতা, শোষণ নেই, মুদ্রাস্ফীতি নেই। অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা কোনটা ছিল, তোমাকে একটা প্রশ্ন করলো, এক্স দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। এক্স দেশে কোন ধরনের অর্থব্যবস্থা, আমরা যে 4 ধরনের অর্থব্যবস্থা পড়ছি তার মধ্যে এটা কিসের সাথে মিলতেছে, আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে। অর্থব্যবস্থা, সো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে মিলতেছে, বৈশিষ্ট্যগুলো কীভাবে মিলতেছে এটা একটু ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, গ নম্বরের জন্য যতটুকু প্রয়োজন। এরপরে কোন দেশের অর্থব্যবস্থাকে তুমি সর্বাধিক উত্তম বলে মনে করো। অবশ্যই আমি পুঁজিবাদীকে অথবা ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে কি মনে করব না, সর্বাধিক উত্তম মনে করব না। তাহলে আমি কি মনে করব, যে এক্স দেশের তুলনায় ওয়াই দেশটা আমাদের কি উত্তম। তার মানে আমাদের ওয়াই দেশের যে অর্থব্যবস্থা, এটা কোন ধরনের অর্থব্যবস্থা আমাকে বলতে হবে। এক্স দেশ তো আমি আগে এক্সপ্লেন করছি, ওয়াই দেশটা এক্সপ্লেন করে তারপরে দুইটার মধ্যে পার্থক্য দেখা দিবা, কোনটা হলে ভালো কোনটা হলে খারাপ হয়। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের শেষ। আমাদের এইরকমই সিকিউ দিবে। সো আবার ভাবিও না যে এত কম একটা করে দেখায় কি বুঝাচ্ছেন আপনি, আমাদের তো আরও দরকার, তাই না। তো আমরা আরও দেখবো ইনশাল্লাহ, আমরা সব কিছুই পড়বো। আমাদের এমসিকিউ আমরা অনেকগুলো করে তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো। তো আমি তোমাদের 100-তে 100, ঠিক আছে, আমি বলবো কি 100-তে 100 তোমাদের শেষ হয়ে যায়, 100-তে 100।
তার মানে তোমাদেরকে 1 মার্কও ছেড়ে যাইতে হবে না। এখন তুমি যদি ভুল করো সেইটা কি তোমার দোষে ভুল করবা, ঠিক আছে, আমার দোষে ভুল করবা না। তো আচ্ছা আমরা একটু এমসিকিউ একটা দেখে ফেলি, ফার্স্ট দেখে ফেলি। তো এমসিকিউগুলো দেখবো, মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়? অভাবের তুলনায় সম্পদ বেশি থাকায়, অভাবের তুলনায় সম্পদ কম থাকায়, হ্যাঁ অভাবের তুলনায় সম্পদ কম থাকায়, ঠিক আছে। এখন তার আমরা তো একটু ফাস্ট করে দিই, তোমরা এগুলো আবার দেখে নিতে পারবা। তাহলে কিসের জন্য মানুষ তার সকল অভাব একসাথে পূরণের সমস্যায় পড়ে? সেটা সমস্যায় পড়ার কারণ হচ্ছে সম্পদের স্বল্পতার জন্য, ঠিক আছে। সম্পদ সীমিত জন্য আমরা কি করতে পারি না, আমাদের অভাব একসাথে পূরণ করতে পারি না। 3 নাম্বার, অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানব জীবন কোন সমস্যার সূত্রপাত ঘটে? ঠিক আছে, অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানব জীবনে কোন ধরনের সমস্যার সূত্রপাত ঘটে? পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, না মৌলিক অর্থনৈতিক সমস্যার, সামাজিক সমস্যার। তো এটা হবে কি মৌলিক অর্থনৈতিক সমস্যা, ঠিক আছে। এবার 4 নম্বরটা দেখি, অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন? অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ অবশ্যই আমাদের সীমিত, তাই না? আমাদের সম্পদের পরিমাণ কি সীমিত, হ্যাঁ। তো এগুলো খুবই ইজি এমসিকিউ, এগুলোকে বোঝানোর কিছু নাই তেমন, তাই আমরা তাড়াতাড়ি শেষ করতেছি। কোনটি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা? মূল অর্থনৈতিক সমস্যা অসীম অভাব, অসীম সম্পদ, সীমিত অভাব, সম্পদের দুষ্প্রাপ্যতা। তাহলে আমাদের সমস্যা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। কোনটি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা? সম্পদের দুষ্প্রাপ্যতা। এটা পড়তে পারো, প্রত্যেকটাই বোর্ড কোয়েশ্চেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কোনটি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা? মূল অর্থনৈতিক সমস্যা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। আমাদের সম্পদ কি স্বল্প পরিমাণে আছে, তাই আমরা কি এটা আমাদের জন্য কি একটা সমস্যা, প্রধান সমস্যা। অধ্যাপক রবিন্সের অর্থনীতির সংজ্ঞা থেকে মানব জীবনের কয়টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়? তাহলে ধারণা পাওয়া যায় আমাদের মোট 3টি। কি কি 3টি? অধ্যাপক রবিন্সের অর্থনীতির সংজ্ঞা থেকে মানব জীবনের কয়টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়? তো ধারণাগুলো আমরা একটু দেখে আসি, দাঁড়াও তোমাদের ধারণাগুলো আমি দেখা দিচ্ছি। তো এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা দেখছো না, এগুলো কে বিশ্লেষণ করছেন? অধ্যাপক এল রবিন্স, ঠিক আছে। কি কি? দুষ্প্রাপ্যতা, অসীম অভাব, নির্বাচন, সমস্যা। তাহলে আবার আমরা এমসিকিউ চলে যাই। অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতার ধারণাটি ব্যবহার করেন কে? পল এসএমনসন, এল রবিন্স, অ্যাডাম স্মিথ নাকি আলফ্রেড মার্শেল? তো এটা মুখস্থ রাখতে হবে, কে করছেন? এল রবিন্স। দুষ্প্রাপ্যতা কে প্রথম ধারণাটি ব্যবহার করছেন? অধ্যাপক এল রবিন্স। এরপর দেখি অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান, এই যে সম্পদের বিজ্ঞান, অপ্রাচুর্যের বিজ্ঞান, কল্যাণের বিজ্ঞান, এগুলো কে কি বলছে, এগুলোকে তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ রাখো তোমাদের এটা ইজি হয়ে যাবে, যেটার অ্যান্সার হচ্ছে অধ্যাপক মার্শাল। সম্পদের বিজ্ঞান কে বলছে? অ্যাডাম স্মিথ, মনে থাকবে কে বলছে? অ্যাডাম স্মিথ। আচ্ছা, মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে দুষ্প্রাপ্যতা, সম্পদের বিকল্প ব্যবহার, নির্বাচন। এই 3টার মধ্যে কোনটা হয়ে থাকে? নাকি 3টাই হয়ে থাকে, নাকি কোনো 2টা হয়ে থাকে, নাকি একটা হয়ে থাকে? তো আমাদের অপশনটা কি হতে আছে? নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, নাকি 1 ও 2, 3? তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি, দুষ্প্রাপ্যতা অবশ্যই হবে, নির্বাচন অবশ্যই হবে, সম্পদের বিকল্প ব্যবহার এইটাও অবশ্যই হবে। তো সম্পদের বিকল্প ব্যবহার যদি আমরা করতে না জানি, এটা আমাদের জন্য একটা কি সমস্যা? অর্থনৈতিক সমস্যা। প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে ভাগ করা যায় জীবন ধারণের জন্য, অভ্যাসজনিত কারণে, বিলাসের জন্য। নিচের কোনটি সঠিক? তো এটা কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে 1 ও 2। প্রয়োজনীয় দ্রব্য কখনো বিলাসিতার জন্য না, বিলাসের জন্য অবশ্যই হবে না, মনে থাকবে। বাকি 2টা জীবন ধারণ তো অবশ্যই করতে হবে অভ্যাসজনিত কারণে। প্রয়োজনীয় দ্রব্য আমাদের অভ্যাসের কারণে আমাদের কি লেগে থাকে, কাজে লেগে থাকে, আমরা ভোগ করে থাকি। তানিয়া দরিদ্র পরিবারের সন্তান, সে টাকার অভাবে অনেক সময় না খেয়ে থাকে, না খেয়ে থাকাতে তার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। বর্তমানে বিশ্বে তানিয়ার মতো অনেক শিশু প্রায় না খেয়ে থাকে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তানিয়ার খাবারের চাহিদাকে কি বলা হয়? নির্বাচন, অভাব, দুষ্প্রাপ্যতা, নাকি বন্টন? এটা অবশ্যই আমাদের কি অভাব, কারণ কি তার অভাব জন্য সে কি করতে পারতেছে না, ভোগ করতে পারতেছে না। তানিয়ার মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধানত দায়ী সম্পদের দুষ্প্রাপ্যতা, হ্যাঁ। অসীম অভাব, হ্যাঁ। শিশুদের প্রতি অবহেলা, শিশুদের প্রতি অবহেলা এখানে যে শিওর তা কিন্তু না, সবাই কিন্তু শিশুদেরকে অবহেলা করে না। সো এই ধরনের অ্যান্সার নিয়ে আসা যাবে না। মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন? মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন? সেটার নাম হচ্ছে, তার নাম কি? স্যামুয়েলসন। অর্থনীতির সমস্যার প্রকৃতি বিশ্লেষণ, এই যে বললাম একটু আগে আমরা দেখাইলাম না, তো এই সমস্যাটা কীভাবে সমাধান করা হবে এটাকে বিশ্লেষণ করছেন কে? স্যামুয়েলসন। নামটা কি? স্যামুয়েলসন। মাথা রাখতে হবে কি নামটা কি? স্যামুয়েলসন। এরপরে দেখবো মৌলিক অর্থনীতির সমস্যা কি উৎপাদন করতে হবে? হ্যাঁ। কীভাবে উৎপাদন করতে হবে? হ্যাঁ, ঠিক আছে। কার জন্য উৎপাদন করতে হবে? নিচে কোনটি সঠিক? অবশ্যই 3টাই সঠিক, তাই না? 3টাই সঠিক।
অর্থনীতি সমস্যাদ্বয় কি? অর্থনীতি এই যে প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের জন্য। এই প্রশ্নটাকে আমি বলতেছি 3 স্টার, ঠিক আছে, বাট এটা আসার মতো প্রশ্ন তোমাদের জন্য যে অর্থনীতির সমস্যাদ্বয় কি? অর্থনীতির সমস্যাদ্বয় কি? তো সমস্যাদ্বয় হচ্ছে দুষ্প্রাপ্যতা নির্বাচন, দুষ্প্রাপ্যতা সীমাবদ্ধতা। অবশ্যই তোমাদের অ্যান্সারটা জানার কথা যে এটা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। অর্থনীতির জনককে? অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন পল এ স্যামুয়েলসন। ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখককে? ডক্টর মোহাম্মদ ইউনুস, টিনবার জেন, অ্যাডাম স্মিথ নাকি এল রবিন্স? এটার অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। মনে রাখতে হবে, গ্রন্থটার নাম মনে রাখতে হবে, ওয়েলথ অফ নেশনস, ওয়েলথ অফ নেশনস, ঠিক আছে। এরপরে পিপিসি এর পূর্ণ নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ বলবো, এটা খুবই ইজি আবার গুরুত্বপূর্ণ, দুইটাই আমরা বলতে পারি। সো এটা হচ্ছে পিপিসি হচ্ছে, তোমাকে বানানটা খেয়াল রাখতে হবে। পসিবিলিটি প্রোডাকশন কার্ভ? না, অবশ্যই না। পসিবল প্রোডাকশন কার্ভ? না। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ? হ্যাঁ হইতে পারে। প্রোডাক্ট পসিবিলিটি কার্ভ? না। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন উৎপাদন সম্ভাবনা পসিবিলিটি কার্ভ রেখা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সি, অ্যান্সার কি? গ। এরপরে দেখব উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কোন ব্যয়টি ব্যাখ্যা করা যায়? উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কোন ব্যয়টি ব্যাখ্যা করা যায়? মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় নাকি সুযোগ ব্যয়? উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা আমাদের মোট ব্যয় করা যায় না। মোট ব্যয় বলতে টোটাল রেভিনিউ রেখাকে বোঝায়, গড় ব্যয় অ্যাভারেজ রেভিনিউ, প্রান্তিক ব্যয় মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ। সো এগুলোর জন্য আলাদা আলাদা করে আমাদের নির্দিষ্ট রেখা আছে, বা সুযোগ ব্যয়ের জন্য নির্দিষ্ট রেখা নাই, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারাই আমাদের কি করা যায়? ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। তাহলে সুযোগ ব্যয়। এরপর দেখব 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার নিচের কোন বিষয়ের সাদৃশ্য দেখা যায়? 4টা অর্থনৈতিক ব্যবস্থার ধরনের মধ্যে আলাদা হইলেও পার্থক্য, বিভিন্ন প্রত্যেকটারই পার্থক্য আছে, কিন্তু একটা বিষয়ে তারা সবাই কি কি বলো দেখি, ঐক্যবদ্ধ, একমত। সেটা হচ্ছে আমাদের সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে হবে। অর্থনীতিতে সম্পদের কাম্য ব্যবহার অথবা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই হয়, ঠিক আছে। তাহলে এটা হবে সম্পদের কাম্য ব্যবহার। আচ্ছা, এবারে কোন অর্থ অবস্থায় বেকারত্ব অনুপস্থিত থাকে? কোন অর্থ ব্যবস্থায় বেকারত্ব অনুপস্থিত থাকে, মানে বেকারত্ব থাকে না, সেটা হচ্ছে আমাদের নির্দেশমূলক অর্থ অবস্থা আছে না, মানে যেটা সমাজতান্ত্রিক অর্থ অবস্থা, সেইখানেই হয়ে থাকে। এবারে বাজার অর্থনীতির ধারণাকে সমর্থন করেন কোন অর্থ ব্যবস্থা? বাজার অর্থনীতির ধারণাকে সমর্থন করে কোন অর্থ ব্যবস্থা? বাজার অর্থনীতির ধারণাকে সমর্থন করবে অবশ্যই সেটা হচ্ছে আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা, বাজার অর্থনীতি, ঠিক আছে। বাজার অর্থনীতির ধারণাকে সমর্থন ইসলামী অর্থ ব্যবস্থা অবশ্যই করে না, সমাজতান্ত্রিকও করে না। বিশুদ্ধ সমাজতন্ত্র বলে কোনো অর্থ ব্যবস্থা নাই, মানে যদিও আগে যেটাকে বোঝানো হচ্ছে যে সমাজতন্ত্র একবারে খুবই সেই রকম পিক মোমেন্টে ছিল, এটা এইসব বিষয়ে আমাদের আসবে না। আমরা 4টা পড়ছি, 4টার মধ্যে একটাও নাই। সো এখানে কোনটা হবে? মিশ্র অর্থ ব্যবস্থা। কোন দেশকে মিশ্র অর্থ ব্যবস্থার সূতিকাগার বলা হয়? বলো দেখি। মিশ্র অর্থ ব্যবস্থার সূতিকাগার বলা হয় ইংল্যান্ড। কাকে? ইংল্যান্ড অথবা যুক্তরাজ্য। যুক্তরাজ্য বলা যাবে না, যুক্তরাজ্যে 4টা অঙ্গরাজ্য থাকে, মানে 4টা রাজ্য আছে। সো আমরা এটাকে যুক্তরাজ্য বলবো না, আমরা কি বলবো? ইংল্যান্ড বলবো। এখন যদি যুক্তরাজ্য অপশনে থাকে তুমি যুক্তরাজ্য দিবা অ্যান্সার, ঠিক আছে। কি হবে তাহলে? যুক্তরাষ্ট্র কিন্তু হবে না। মিশ্র অর্থ ব্যবস্থা শুরু হয়েছে কোথায়? ইংল্যান্ডে, যেটাকে যুক্তরাজ্য ইউকে বলে থাকি। আয় বন্টনে অসমতা দেখা যায় কোন অর্থ ব্যবস্থায়? আয় বন্টনের সমতা নেই অবশ্যই কোন অর্থ ব্যবস্থায়? সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থায়। সমাজতন্ত্রে আছে নির্দেশমূলক মানে সমাজতন্ত্র, ইসলামীতে তো আয় মানে সব বরাবরই থাকে, ইকুয়াল থাকে, তবে এটা কি হবে? মিশ্র। ইসলামের রিবার সাধারণত কি? সুদ, পুঁজি, খাজানা। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ইসলামের রিবা এর সাধারণ অর্থ হচ্ছে, ইসলামী অর্থ ব্যবস্থায় জমির ফসলের ওপর কোনটি আদায় করা হয়? জমির ফসলের ওপর আদায় করা হয় যে করটা, সেটা হচ্ছে আমাদের ওসর। সেটাকে আমরা কি বলে থাকি? ওসর বলে থাকি। কি বলে থাকি? ওসর। মানে ওসরের পরিমাণটা কি? আচ্ছা, এই যে ওসর না, তাহলে ওসর কাকে বলে? ক নাম্বার যদি আসে তোমরা দিতে পারবা না, যে ইসলামী অর্থ ব্যবস্থায় জমির ফসলের ওপর যে কর আদায় করা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের ওসর, ঠিক আছে। অ্যান্ড ওসর কত পার্সেন্ট আদায় করা হয়ে থাকে? প্রদানের হার কত? 2.5 থেকে 5। জাকাতের সাথে মিলায় না, জাকাত আলাদা জিনিস, ওসর আলাদা জিনিস। ওসরটা হচ্ছে 5 থেকে 10%। ওসরটা কি? 5 থেকে 10%। তাহলে অ্যান্সারটা দেখি, অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে 5 থেকে 10%, ঠিক আছে। এরপরে দেখি বাইতুল মাল অর্থ কি? বাইতুল মাল এই অর্থ দ্বারা বোঝাচ্ছে রাষ্ট্রীয় কোষাগার, ঠিক আছে। নবীজির সময়ে আল আকসা মসজিদ, নবীজির সময় আমাদের সৌদিতে, উনি তো নবীজি কোথায় ছিলেন? মক্কা মদিনায়। তো মদিনায় তোমার যে মসজিদ রয়েছে ওই মসজিদটাকে কী করা হয়েছিল? সেটাকে রাষ্ট্রীয় কোষাগার হিসেবে
কি নির্ধারণ করা হয়েছিল, মসজিদে নববী, ঠিক আছে। সো ওইখান থেকে তিনি যত আমাদের এখন যেরকম বাংলাদেশ ব্যাংক আছে না, ওই রকম উনি ওটাকে ব্যাংক আকারে চালাইছেন। ওইখান থেকে অর্থ আদান প্রদান যেটাই করে থাকে লেনদেন বিষয়গুলো সব ওইখান থেকেই কি করছে, পরিচালনা করেছিলেন, ঠিক আছে। তো এটা হবে কি আমাদের রাষ্ট্রীয় অথবা সরকারি তহবিল গঠন, মানে সরকারি তহবিল যেটা অথবা রাষ্ট্রীয় কোষাগার যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে বাইতুল মাল। এবারে কি কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয়, কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয়, প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয়, সেটা হচ্ছে আমাদের স্বয়ংভূত বিনিয়োগ। স্বয়ংভূত বিনিয়োগ মানে কি, স্বয়ংভূত মানে তুমি কোনো কিছু ভোগ না করলেও তোমাকে সেটা করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে স্বয়ংভূত ভোগের ক্ষেত্রে। আর এটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, মানে তোমাকে এটা বিনিয়োগ করতেই হবে, তোমার ইনকাম থাকুক আর না থাকুক, ঠিক আছে, সেটা তোমরা কীভাবে করে থাকি আমরা জানি। সো আমাদের কি প্রশ্ন শেষ। আচ্ছা, এই অধ্যায়ের জন্য শেষ একটা কথা, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা দেওয়া রিজিক কখনো নষ্ট করবে না, যা সেটা তোমাদেরকে জানানোর জন্যই যে এতটুকুই, আমাদেরকে কি করা যাবে না, খাবার অপচয় করা যাবে না, ঠিক আছে। তো এই যে দেখতেছো কি অবস্থা মানুষের, সো এটা দেখার পরেও আমাদের কি, অবশ্যই এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদেরকে এটা মেনে চলতে হবে। সো আমরা এমসিকিউগুলো সব দেখে ফেললাম, এমসিকিউটা দেখে ফেলবো, গুরুত্বপূর্ণ, তো এটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এই যে আমাদের প্রথম অধ্যায় শেষ। এই অধ্যায় কেন আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম যতগুলো অধ্যায় আছে সবগুলোর একসাথে সমন্বিতভাবে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। তোমাদের আজকে কয়টা 20 থেকে 25টার মতো দেখাই দিলাম। তো এইরকম আরও অনেক ধরনের এমসিকিউ পাবা, কিন্তু ইনশাল্লাহ এই যে 20 থেকে 25টা দেখাচ্ছি না, এই ধরনের ধাঁচের মধ্যেই তোমরা এমসিকিউ পেয়ে যাবা, ঠিক আছে। আরও অনেক কিছু তো ডিটেলসে পড়াইলাম, তো সেগুলো তোমাদের কি কাজে লাগবে, বোঝা গেছে। তো আজকে এই পর্যন্ত।